তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না। গণভোটকে অবৈধ যখন বলবেন তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে একটু প্রিভিলেজ পেয়ে গেছি, ওইটাই। আর আপারা আপাদের জায়গা থেকে মানে আইনগত ধরে নিচ্ছি আপনারা একটা প্রিভিলেজ পেয়েছেন। হ্যাঁ, আমরা অভ্যুত্থানে নেতৃত্ব আপনার কাছেও পেয়েছি, নাহলে তো এখানে থাকতাম না, প্রত্যেকটা মানুষের কাছে পেয়েছি। হ্যাঁ, ট্রু। না হলে আপনি দেখেন একটা দল মাত্র জন্ম নিছে, জন্ম নেওয়ার পর একটা দলের অন্তত 10 জন এরকম মানুষ আছে বা প্রার্থী আছে যারা তাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে, যারা যে বাংলাদেশের মানুষ তাদেরকে একটু স্নেহ করে, তাদের প্রতি একটু শ্রদ্ধা চলে আসে। এটা তো প্রিভিলেজ, প্রিভিলেজ না, এটা প্রিভিলেজ। আবার যে কথাটা আসতে চাই, আমি একটু জুলাই সনদে আসতেই চাই। আপনারা বলছে এই যে যাচ্ছে এই যে গণভোট, আপনারা বলছে এখন কি যে গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। তো এই গণভোট তো সংবিধানে ছিলই না, তাহলে এই গণভোটটাকে আমরা কিভাবে বৈধতা দিব? তো হ্যাঁ, আগে ছিল, কিন্তু এই সময় মানে এই গণভোটটা যখন হলো তখন তো আর সংবিধানে নাই, বর্তমানেও তো নাই। তো সেই জায়গা থেকে তাহলে কিভাবে দিবে? তার মানে গণভোটটাকে তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অবৈধ বলতে চাচ্ছে, এই একই সূত্র ধরে। এবার এই একই সূত্র ধরে আমরা একটু আসি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই আদেশের ভিত্তিতে হয়েছে। গণভোট এর বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে না। এবার এই দুইটো যে জায়গা থেকে এসেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনে একসাথে বিএনপি যখন পার্টিসিপেট করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে, মতামত দিয়েছে, তখন এটার বৈধতা নিয়ে প্রশ্ন হয় নাই। আজকে সংসদে গিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এটার বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে যে এটা কিভাবে গঠিত হলো, এটা তো সংবিধানে নাই। এরপরে এই ঐক্যমত্য কমিশন যেটা দিয়ে আসলো, আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এসেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আসলে সংবিধানে নাই, এটার তো তাহলে বৈধতা থাকে না। তখন তারা 106 তাদের জায়গা থেকে নিয়ে আসছে। এবার দেখেন 106 কোত্থেকে আসলো? এই 106-এর যেই ধারা থেকে টেনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছে, এটাও এর আগে কোনোদিন ব্যবহার করা হয় নাই, এটা বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা যদি সেটাকেও বাদ দেই, তাহলে আমাদের গোড়াটা হচ্ছে 5ই আগস্টের ঠিক আগের মুহূর্তে, যে আগের মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাহলে আমাদের ওই জায়গায় ফিরে যাওয়া উচিত, কারণ আমরা তো এই পুরো প্রক্রিয়াটাতে আইনগত প্রক্রিয়া চাচ্ছি। 24-এর অভ্যুত্থান তো কোনো আইনগত প্রক্রিয়া হয় নাই। তাহলে আমরা যদি আইনগত প্রক্রিয়া চাই, তাহলে আমার 24-এর অভ্যুত্থানে আগে যেতে হবে, যেই আগে তারেক রহমান থাকবেন লন্ডনে, জনাব সালাউদ্দিন আহমেদ থাকবেন শিলংয়ে, আমার বিএনপির নেতাকর্মীরা তারা তো বাধ্য হয়েছিলেন না, না খুব স্বাভাবিকভাবে, মানে তারা তাদের জায়গা থেকে, মানে আমরা তো এটাই বলতেছি, তো আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করতেছি না। শিলং থাকবে সালাউদ্দিন ভাই, আপনি থাকবেন ছাত্রলীগে। আমি ছাত্রলীগে ছিলাম না, বা আমি ছাত্রলীগে ছিলাম না। আপনাদের কেউ তো ছিল, অনেকেই তো ছিল। হ্যাঁ ছিল, তারা তো এসে রাজপথে আন্দোলন করেছে। হ্যাঁ, তো উনি আন্দোলন করেনি, উনি কতদিন হয়েছিল? আপনারা শিলং এর কি জানেন? আমাদের আমি জানি না, আপনি নিয়ে আসছেন, আমরা বিরতির পরে সালাউদ্দিন ভাই আসলেই শিলং, না না আপনি নিয়ে আসছেন, আমি নিয়ে আসি নাই। উনি নিজের মনের খুশিতে গিয়েছিল, এটা আপনি নিয়ে আসছেন, আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। আমি নিয়ে আসি নাই, আপনি নিয়ে আসছেন। কারণ আপনারা কথা বলেন তো, আমরা আপনি গণভোটকে অবৈধ যখন বলবেন, তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, সালাউদ্দিন আহমেদ শিলংয়ে গিয়েছিলেন। ওনাকে কি অত্যাচার 111 এ করা হয়েছিল? জানি তো। তাহলে কেন বলছেন এই কথা? অবৈধ বলতেছেন? আমি তো এটা বলতে পারি, অবশ্যই বলতেছেন। আপনি বলতেছেন এটা সংবিধানে নাই, তার মানে অবৈধ। আইনগত পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি অভ্যুত্থান হয় নাই। আইনগত পদ্ধতিতে তারেক রহমান এসে এক বছরের মধ্যে এরকম হইতে পারে না। নো, তাহলে আপনি আইনগত পদ্ধতি আনতেই পারেন না। আইনগত পদ্ধতি আমি শেষ করি। আমি আপনার কাছে না না, আইনগত আমি ওইটাতে যাইতে চাই। এটাতে আপনাকে আমি ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম, ব্যাকওয়ার্ড ওই জায়গায়, ব্যাকওয়ার্ড আমরা আমাদের পূর্বের জায়গায়, সবাই সবার পূর্বের জায়গায়, এইজন্য ব্যাকওয়ার্ডে তো যেতে চাই না। ডক্টর ইউনূস তো ফ্রান্সে থাকতেন, আমাদের ফরওয়ার্ডে থাকতে হবে। উনি কিন্তু আন্দোলনের পক্ষে খুব একটা কথা বলেন না। সমস্যাটা কোন জায়গায়? আমরা ফরওয়ার্ডে যাইতে চাই, উনারা ব্যাকওয়ার্ডে নিচ্ছে। উনারা এখন কেন এই প্রশ্ন তুলবে যে এটা, এই যে গণভোট এটা সংবিধানে নাই, এটা কেন প্রশ্ন তুলবে? এই প্রশ্ন কেন ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ তুলে নাই? এখন কেন তুলবে? তাহলে তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। এই প্রতারণা করার সাহস পায় কোত্থেকে? তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না। এটা হচ্ছে ওই বাংলাদেশ যে বাংলাদেশে কয়দিন আগে 7 বছরের 8 বছরের ছেলেটা বাবার হাত ধরে রাস্তায় নামছে, এটা হচ্ছে ওই বাংলাদেশ। তারা 2006 এর আগের বাংলাদেশ চিন্তা করতেছে না। ভাই সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? সবচেয়ে বড় সমস্যাটা হইলো তারা আগে যেভাবে মানুষকে ক্ষমতা এসে বড় বড় কথা দিয়ে ক্ষমতা এসে তারা ওই 1 থেকে 6 যে কাজগুলো করেছে, এখনো
জনগণের উপরে তারা চাপিয়ে দিয়ে এই কাজগুলো করতে চায়, প্রতারণা করতে চায়। এই প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না, বিএনপিকেও না, বিএনপির নাম ভাঙিয়ে যারা করবে কাউকে সুযোগ দেওয়া হবে। খুশিতে গদগদ হয়ে আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে যদি জনগণ এই গণভোটে হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাধ্য থাকবে আইনগতভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। বিএনপি কিন্তু বলছে যে যেই প্রসেসে গণভোট হয়েছে এই প্রসেসটা আসলে অসাংবিধানিক। সংবিধানে তো গণভোটও ছিল না এবং এই সংবিধানে 26-এর নির্বাচনও ছিল না। বিএনপি কিন্তু বলছে যে যেই প্রসেসে গণভোট হয়েছে এই প্রসেসটা আসলে অসাংবিধানিক। আরেকটি জায়গায় তারা বলেছেন যে কিছু কিছু আইন এবং কিছু কিছু কাজে এমন বিষয় রয়েছে যেগুলি আসলে এখনই যদি পাশ করা হয়ে যায় তাহলে তাদের কার্যক্রম চালাতে অসুবিধা হতে পারে, এবং তারা কিছু বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন, সেগুলি নিয়েও তারা আসলে আলোচনা করতে চান। তো এখানে ভুলটা কোথায়? না, প্রথমত হচ্ছে মানে যেটা তারা এখন দিচ্ছে, যা বলছে সংসদে যে তারা অ্যাকচুয়ালি প্রসেসটা নিয়ে আপত্তি তুলছে, জুলাই সনদ নিয়ে না, এটা হচ্ছে একটা এক্সকিউজ। যেমন তারা বলেছে যে সংবিধান সংস্কার পরিষদ তো সংবিধানেই নাই, একটা অদৃশ্য পরিষদ, এটা আবার মানুষ কি না, করে? এটাই তো, তাহলে তো সংবিধানে তো গণভোটও ছিল না এবং এই সংবিধানে 26-এর নির্বাচনও ছিল না। এই সংবিধানে বাংলাদেশে কোনো একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি পতন হয় তাহলে তারপরে কি হবে, এরকম কোনো কিছুই তো ছিল না। তাহলে তাদের যেটা যেটা সুবিধাজনক, ধরেন তারেক রহমানের দেশে ফিরে আসা, তারেক রহমানের সকল মামলা উধাও হয়ে যাওয়া, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া, আপনি কি বলতে চান সেগুলি সঠিক পদ্ধতিতে উধাও হয় না? না না, কখনোই না। আপনি বলেন তাহলে বিগত অন্তর্বর্তী সরকার এগুলা কেন করেছে? তাহলে কি তারা অন্যায় করেছে? না, এটাই তো, মানে তারা তাদের জায়গা থেকে এখানে কি ধরেন যে জিনিসটা হইতে 5 বছর লাগতো, তারা তাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে হোক, নিজেদের ক্ষমতা খাটিয়ে হোক, এই জিনিসগুলো 1 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করেছে। ফাইন, এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে তো এই প্রত্যেকটা জিনিসই বলেছি, যে বিষয়গুলো অন্যায় হয়েছে, যেই অন্যায়ের কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, পতন ঘটেছে, এই অন্যায়গুলো দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের সমস্যাটা যে জায়গা, আমরা একটু ওই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে এই যে জনাব সালাউদ্দিন আহমেদ এবং অ্যাজ এ হোল বিএনপি এখন যে এক্সকিউজগুলো দিচ্ছে, সেটা হচ্ছে তারা তাদের মতো করে জুলাই সনদের পছন্দের যেই ধারাগুলো আছে, যেগুলো করলে হয়তো দেশ কিছু উপকৃত হবে, একই সাথে তাদের যে সার্বভৌম যে একটা ক্ষমতা তৈরি হবে, ওই ক্ষমতা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না, তারা শুধুমাত্র ওগুলোর বাস্তবায়ন চায়। এখন বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, যেগুলো একটা সনদে লিপিবদ্ধ করা হয়েছে, এটা তো একটা দলের চাহিদার প্রেক্ষিতে বাস্তবায়িত হতে পারে না। বরং এখানে তো অন্যান্য দলও আছে, তাদেরও তো ভিন্ন ভিন্ন চাহিদা ছিল। তাহলে যেই দল ক্ষমতা যাবে সেই দল তার মতো করে চালাবে, যেমনিভাবে বিএনপি এর আগে তাদের মতো করে সংবিধান সংশোধন করেছে, আওয়ামী লীগ এসে তাদের মতো করে সংশোধন করেছে, একজন গণভোট দিয়েছে, একজন বাতিল করেছে, একজন তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, একজন বাতিল করেছে। এইরকম যদি খেলা চলতে থাকে তাহলে এই ঘুরে ফিরে আগের যে খেলাটা ছিল, ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হওয়ার খেলা, এই খেলাই চলতে থাকবে। তো আমরা আমাদের জায়গা থেকে এই জুলাই সনদটাকে বিএনপির কোনো ব্যক্তিগত ইচ্ছার কোনো প্রতিফলন মনে করি না, এটা বাংলাদেশের গণমানুষের ইচ্ছার প্রতিফলন। সো এই জায়গা থেকে এখন বিএনপিকে জুলাই সনদটা অ্যাজ এ হোল বাস্তবায়ন করতে হবে। আর আমাদের আরেকটা জায়গা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ সহ তাদেরকে কেন আমরা রাস্তার জায়গাটাতে রাখতে পারছি না, কেন আমাদেরকে রাজনৈতিকভাবে মাঠের কর্মসূচি যেতে হচ্ছে, কারণ এই সালাউদ্দিন ভাই নির্বাচনের আগে স্পষ্ট করে এভাবে বলেছিলেন, তখন তারা এটা নিয়ে ফাইট করছিলেন যে গণভোট নির্বাচনের আগে আলাদাভাবে হবে নাকি গণভোট একই সাথে নির্বাচনের সময় হবে। প্রথমে জামায়াতের স্পষ্ট অবস্থান ছিল আগে, এনসিপির অবস্থান ছিল আগে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে দিন শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাস্তবায়ন করা, এখানে নির্বাচনকে বিলম্বিত করা না। সেই জায়গা থেকে আমরা একই সময় রাজি হলাম এবং সেই সময়ে খুশিতে গদগদ হয়ে আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে যদি জনগণ এই গণভোটে হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাধ্য থাকবে আইনগতভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। আজকে তিনি তার জায়গা থেকে এই জাতীয় সংসদে এসে এই জুলাই সনদের আমরা দেখছি ওই গুরুত্বপূর্ণ আদেশের ধারাগুলো বা প্রস্তাবগুলো তিনি কিছু কিছু নিজের ইচ্ছা মতো বাতিল করছেন, কিছু কিছু তাদের ইচ্ছা মতো তিনি উত্থাপন করছেন না, কিছু কিছু সংশোধন করছেন। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে, তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। 90-এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো, সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি।
যেটা দিয়ে বিএনপি এখন মাঝে মাঝে অনেককে খোঁচা দেওয়ার চেষ্টা করে। ইভেন জনাব তারেক রহমানও তার নির্বাচনের প্রচারণায় খোঁচা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা তো ভাই ছদ্মবেশ ধারণ করি নাই, আমরা হচ্ছে ওপেনলি রাজনীতি করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের দলের অনেক বড় বড় নেতারা দেশের বাইরে ছিল, দেশে আসে নাই। তাদের যারা নেতাকর্মী জুলুমের শিকার হচ্ছিল, নির্যাতন শিকার হচ্ছিল, মিথ্যা মামলায় জেল খাটতেছিল, তাদের পাশে এসে একবারও দাঁড়ায় নাই। এবং তাদের এই নেতৃত্ব যারা আজকের দিনে খুব বড় বড় গুরুত্বপূর্ণ পজিশনে আছে, ওই নেতৃত্বগুলো এই সাধারণ মানুষের বিএনপি নেতাকর্মীদের সামনে এসে দাঁড়ায় নাই দেখেই 28 অক্টোবরই থেকে গেছে, এটা সফল হয় নাই। দাঁড়ায় নাই দেখেই বিএনপি নেতাকর্মীদেরকে 17 বছর জুলুমের সহ্য করতে হয়েছে, স্বীকার করতে হয়েছে, এটার কোনো প্রতিকার হয় নাই। তাদের জায়গা থেকে তার সবচেয়ে বড় যে আমরা একদম নির্দ্বিধায় একটা জিনিস প্রথমে বলি, এই জুলাইয়ে বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস ছিল, এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয়ত, বিগত 17 বছরে তারা অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এটাও স্বীকার করে নিচ্ছি। এবং এই অভ্যুত্থানে তাদের অনেক বড় একটা অবদান আছে, এটাও স্বীকার করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস বলি, এই বিএনপি তাদের জায়গা থেকে তারা তাদের শাসনামলগুলোতে যে কাজগুলো করেছে, এই কাজগুলো করার কারণে 2009 নির্বাচনের পরে 14তে যখন একটা নির্বাচন হলো এবং এরপরে 18তে এবং 24-এ, 14, 18, 24 এই 3টা নির্বাচনে যখন রাতের নির্বাচন হলো, ডামি নির্বাচন হলো, ভোট চুরির নির্বাচন হলো, তারপরে এই বিএনপির নেতৃত্বের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামে নাই, যে তাদের উপরে ওই আস্থাটা পায় নাই। কেন আস্থাটা পায় নাই? কারণ এই যে বিএনপি, এই বিএনপির যখন আমরা একটু পিছনের দিকে ইতিহাস ঘাটতে চাই, আমরা তখন দেখি যে 90-এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো, সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। 96 গিয়ে ফেব্রুয়ারিতে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 96-এর পরে যখন আমরা দেখলাম যে পরের যে আমলটা আসলো, এই আমলে এসে আমরা দেখি যে তারা হাওয়া ভবনের মতো ভবন তৈরি করে জনগণের টাকা লুটপাট করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তাদের জায়গায় নিজেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যার জন্য পুরো বাংলাদেশকে সাফার করতে হয়েছে। তারা তাদের জায়গায় দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। এই বিষয়গুলো, এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারবো, যে বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা হারিয়েছিল। এবং এটার কারণে বাংলাদেশের মানুষ পরের 3 বার ভোট চুরির নির্বাচন হওয়ার পরও বিএনপির অধীনে নামে নাই। এবং বিএনপির অধীনে না নামার কারণেই এত বড় একটা অভ্যুত্থানে ছাত্র জনতাকে অংশগ্রহণ করতে হয়েছে, যে ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরে আসি কিংস পার্টি উপদেষ্টা। আপনি যতগুলো অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগ এই অভিযোগগুলো কিংস পার্টি না, যেটা সত্যি সেটা তুলতে তো কোনো সমস্যা নাই, যেটা সত্যি সেটা যে কেউ তুলুক, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তারা যে জিনিসগুলো করত, তারা যে জিনিসগুলো মানুষের উপর চাপিয়ে দিত, অন্যায় করত, জুলুম করত, এগুলো তো আমরা করছি না। না, আমি আমার জায়গা থেকে বলছি, শেষ করছি। কিংস পার্টির আলাপ, অ্যাটর্নি জেনারেল তাদের হলেন বর্তমান আইনমন্ত্রী। এরপর ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী। মানে আমরা আমাদের জায়গা থেকে একটু জানতে চাই যে আমাদের এই এনসিপির কে আসলে এসে এখন তাদের কোন মন্ত্রীটা হয়েছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, কে তাদের ক্ষমতাসীন দলের কোন সুযোগ সুবিধাটা নিতেছেন। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। 75-এর ওই ঘটনার পরে বিএনপি এরপরে জন্মলাভ করে একটা গণভোটের মধ্য দিয়ে, তারা তাদের প্রথম বৈধতা নেয়। ওই গণভোট নিয়ে কোনো সমস্যা নাই, তারা তাদের প্রথম সুবিধা নিল। এবং জিয়াউর রহমান ক্ষমতায় থেকে তার দল গঠন করলেন, তখন তারা কিংস পার্টি না, যার জন্ম কিংস পার্টি হিসেবে সে কিংস পার্টি না। 90-এর গণঅভ্যুত্থান হলো, তারা ওই গণঅভ্যুত্থানের পর নির্বাচিত হলো, আবার একটা কিংস পার্টির ভূমিকায় আসলো। এরপরে 24-এর নির্বাচন, এই 24-এর অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থানের পরের যে নির্বাচন, তার মধ্য দিয়েও তারা আসলো। আমরা আমাদের জায়গা থেকে জন্মসূত্রে তারা কিংস পার্টি, এবং প্রত্যেকটা এই বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের পরে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে তারা। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। এইখানে সবচেয়ে বড় বিষয়টা কি আসলে, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে বিএনপি, শুধু বিএনপির ভোট দিয়ে এবারের এই নির্বাচনে কোনো দিন তাদের জায়গা থেকে সরকার গঠন করতে পারতো না। এটা বিএনপির মাঠ পর্যায়ের প্রত্যেকটা মানুষ জানে। এই জন্য গতকালকে একটা ভিডিও দেখলাম, গতকালকে ওই আওয়ামী লীগের আগে যে শিক্ষামন্ত্রী ছিল, সে নাম হলো নফেল, সে একটা থ্রেট দিচ্ছে বিএনপিকে যে আমাদের যে সমর্থন দিয়েছি, ভোট দিয়েছি, এগুলো যদি না দিতাম আপনারা নির্বাচিত হতে পারতেন না, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটা ভুলে গেলে চলবে না।